আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 4 স্মল এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ট্রোডাক্টরি ফ্রেমওয়ার্ক এটা নিয়ে পড়াশোনা করব। আজকে স্মল এন্টারপ্রাইজ মানে হচ্ছে যে ছোট উদ্যোগ, কি বলে স্মল এন্টারপ্রাইজ বা ছোট ব্যবসা, খুব বড় স্কেলের মধ্যে ব্যবসা না, 100 কোটি টাকার নিচে মোটামুটি ধরে নাও। হ্যাঁ, যেমন রাইস মিল হলো, মানে খুব ছোটও না, একবারে মুদিখানা দোকানের মতো ছোটো বলছি না, কিন্তু অন্তত একটা রাইস মিল বা একটা ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট বা একটা সুগার মিল, এরম টাইপের জিনিস, ঠিক আছে। আচ্ছা, তো ইন্ডাস্ট্রিকে আমরা মেনলি দুভাগে ভাগ করি, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর সার্ভিস। ম্যানুফ্যাকচারিং মানে যে যে ইন্ডাস্ট্রি থেকে কিছু নতুন কিছু তৈরি হয়, যেমন চেয়ার, টেবিল, ফ্যান, হ্যাঁ, কম্পিউটার, ট্র্যাক্টর, এগুলোকে বলে ম্যানুফ্যাকচারিং। নতুন কিছু ম্যানুফ্যাকচার করা হয়। কিন্তু আর সেই ইন্ডাস্ট্রি যেখানে খালি সার্ভিস প্রোভাইড করা হয়, যেখানে কাজ করা হয়, যেমন ধরো ফোন রিচার্জ, ঠিক আছে, ট্যাক্সের কাগজপত্র, আচ্ছা, তারপরে ধরো অনলাইন অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট তৈরি, কোনো কোচিং সেন্টার, ঠিক আছে, এইসব জাতীয় জিনিসকে, বা তোমার কম্পিউটারের কোনো খারাপ হলে সারাতে আসা, এইসব কোম্পানিগুলোকে বলে সার্ভিস সেক্টর। এইসব কোম্পানি সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে। কেন কেন কি সার্ভিস সেক্টরে কিছু কোনো একটা সার্ভিস দেখা যায় না, ফিল করা যায়। যেমন ধরো তুমি চেয়ার, টেবিল ইত্যাদি দেখতে পাবে, তাই না, এগুলো সব টাচ করা যায়, দেখা যায়। ম্যানুফ্যাকচারিং উদ্যোগের যদি তফাৎ বলতে বলি ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসের জন্য, তাহলে ম্যানুফ্যাকচারিংয়ে প্রথম তফাৎ হচ্ছে যে মালগুলো দেখা যায়, যে প্রোডাক্টগুলো সেগুলো দেখা যায়, হাত দিয়ে ছোঁয়া যায়। কিন্তু সার্ভিসের ক্ষেত্রে সেগুলো হাত দিয়ে ছোঁয়া যায় না। তোমার ল্যাপটপ একজন মেকানিক এসে ঠিক করে দেবে, তবে হাত দিয়ে ছুঁয়ে কী দেখবে? তো তোমার বাইক একজন মেকানিক ঠিক করে দেবে, সেটা হাত দিয়ে কী করে ছুঁয়ে দেখবে? তুমি বাইক কিনলে, বাইকে চলে তুমি অফিস যাচ্ছ, সেইটা তো দেখতে পাবে, ঠিক আছে। সুতরাং এই হচ্ছে তফাৎ ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে আর সার্ভিসের মধ্যে। ইনভেন্টরির ব্যাপারটা কি? ইনভেন্টরি মানে হচ্ছে কাঁচা মাল স্টোর করাকে বলে ইনভেন্টরি। স্টক, যেটা বলে স্টক, বাংলা ইংরেজিতে স্টক বলে না, স্টক, স্টকের কত মাল আছে এরকম বলে না, তো ওইটাকে বলে ইনভেন্টরি। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং উদ্যোগের ক্ষেত্রে ইনভেন্টরি একটা বড় জিনিস, কেন কি ইনভেন্টরি থাকতেই হবে। কম্পিউটার বানাতে গেলে তার কেসিং, তার সুইচ, তার মাইক্রোপ্রসেসর, কন্ট্রোলার, বিভিন্ন রকম ট্রানজিস্টার, হাবিজাবি সব লাগবে। গাড়ি বানাতে লাগলে গাড়ির ইঞ্জিন, গাড়ির চ্যাসিস, গাড়ির বনেট, তবে চেয়ার, সিট, স্টিয়ারিং, হুইলস, এগুলো সব লাগবে। এগুলো হচ্ছে ইনভেন্টরি। কিন্তু সার্ভিস সেক্টরে কোনো ইনভেন্টরি হয়ই না, বুঝলে, কোনো ইনভেন্টরি হয় না, হলেও খুব সামান্য হয়। যেমন ধরো এই যে তোমার ফোন রিচার্জ করার ফোন কোম্পানিগুলো, এর তো খালি কম্পিউটার হলেই চলে, চেয়ার টেবিল হয়ে চলে যাবে, কারণ আর তো বেশি কিছু, রাউটার ফাউটার হলেই চলে যাবে, আর তো বেশি কিছু দরকার নেই, তাই না? আচ্ছা, যে ট্যাক্সের যারা কাজ করে তাদের তো খালি চেয়ার টেবিলে বসে কম্পিউটার দিয়েই সব কাজ হয়ে যাবে, তার তো আলাদা করার কিছু দরকার নেই, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে তফাৎ। কাস্টমার তফাৎটা কি? যে ম্যানুফ্যাকচারিংয়ে যে কাস্টমাররা হয় তারা কিন্তু আগে থেকে কিছু চায় না। তুমি কি টাটা কোম্পানিকে গিয়ে বলবে আমার জন্য 5টা গাড়ি বানাও? না, টাটা কোম্পানি বানিয়ে রেখেছে, তুমি সেখান থেকে চুজ করে নাও। ঠিক তেমনি কিন্তু সার্ভিস সেক্টর এরকম না। সার্ভিস সেক্টরে কি হয়, তোমার যতক্ষণ তুমি প্রবলেম করছো, যতক্ষণ না তোমার কম্পিউটার খারাপ হচ্ছে, ততক্ষণ তুমি গিয়ে তার সার্ভিস চাইবে, তাই না? সুতরাং ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সমস্ত কিছু আগে থেকে তৈরি করাই থাকে, শুধু তোমাকে গিয়ে সেখান থেকে নিতে হবে। সার্ভিসের ক্ষেত্রে সব তৈরি করা থাকে না, তোমাকে সেখানে চাইতে হবে গিয়ে, আমার এটা ঠিক করে দাও বা আমাকে সারিয়ে দাও, তখন তোমাকে সেটা সারিয়ে দেবে। আচ্ছা, লোকেশন, ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজের ক্ষেত্রে লোকেশনটা খুব বড় ম্যাটার করে। লোকেশন থাকতেই হবে, কেন কি যেমন টাটা কোম্পানির ক্ষেত্রে ধানবাদ, বোকারো, হ্যাঁ, জামশেদপুর, এইসব জায়গাতে প্ল্যান্ট রয়েছে, ঠিক আছে, জায়গা থাকতেই হবে, যে ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে কী করে। কিন্তু সার্ভিস সেক্টরে কিন্তু জায়গাটা ইম্পর্টেন্ট নয়, অফিসটা ইম্পর্টেন্ট নয়, কেন কি ওটা ঘরে বসেও কাজ করা যাবে, তাই না? এই যে আজকে টিসিএস, উইপ্রো, এই প্যান্ডেমিকের সময়, এই করোনার সময় দেখো, ওরা ঘরে বসেই কাজ করছে, কিন্তু অফিসে যেতে হচ্ছে না। সুতরাং সার্ভিস সেক্টরটা পুরোপুরি আলাদা সেক্টর, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং থেকে পুরোপুরি আলাদা সেক্টর। আচ্ছা, আশা করি তফাৎ তো বোঝাতে পারলাম ম্যানুফ্যাকচারিং সার্ভিসের মধ্যে। আরেকটা তফাৎ আছে, সেটা হচ্ছে এই যে এত ছোট ছোট বড় নানা রকম উদ্যোগ আছে, নানা রকম ব্যবসা আছে, এদেরকে টাকার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়। তাকে বলে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ঠিক আছে। এখনকার ভাগে
এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আলাদা, সার্ভিসের ক্ষেত্রে আলাদা, এরকম নয়, দুটো একসঙ্গে মিলিয়ে ইনভেস্টমেন্ট এবং টার্নওভারটাকে চিন্তা করে ভাগটা করা। ইনভেস্টমেন্ট মানে কি, যে টাকাটা বিনিয়োগ করা হয় তাকে বলে ইনভেস্টমেন্ট। তুমি 1,00,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছো, তোমার 1,00,000 টাকা হচ্ছে ইনভেস্টমেন্ট। টার্নওভার মানে হচ্ছে তুমি ব্যাংক থেকে 1 বছরে ব্যাংকে তোমার 10,00,000 টাকার লেনদেন হলো। 10,00,000 টাকার লেনদেন হলো, কেমন করে লেনদেন হলো? যখন তুমি মাল মানে তুমি যখন জিনিস তৈরি করলে তখন ব্যাংক থেকে টাকা তুললে, ঠিক আছে, আবার যখন ওটা বিক্রি হয়ে গেল তখন ব্যাংকে টাকা ঢুকিয়ে দিলে। যে এইভাবে টাকা বের করা এবং টাকা আসা, ডেবিট ক্রেডিট কে বলে? টার্নওভার। সুতরাং তোমাকে লেনদেন যাকে বলে বাংলায়, তো এই লেনদেন হচ্ছে, দেখো মাইক্রোর ক্ষেত্রে দেখো, ইনভেস্টমেন্ট যদি 1 কোটি টাকা হয়, লেনদেন যদি 5 কোটি টাকার নিচে হয়, তাহলে সেটা হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রি। স্মল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি 10 1 থেকে 10-এর মধ্যে হয় এবং টার্নওভারটা 5 থেকে 50-এর মধ্যে হয়, তাহলে সেটা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি। আচ্ছা, স্মল ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রাইজ। মিডিয়াম হচ্ছে কি, যদি সেটা 20-র মধ্যে হয়, ইনভেস্টমেন্ট 10 থেকে 20, 11 থেকে 20-র মধ্যে, এবং টার্নওভারটা হতে হবে 51 থেকে 100-র মধ্যে। ঠিক আছে, বোঝা গেল তাহলে? তাহলে মিডিয়াম এন্টারপ্রাইজটা সবচেয়ে বড়, ফলোড বাই স্মল মাইক্রো। ঠিক আছে, আচ্ছা, এটা মনে রাখবে কারণ এটা পরীক্ষায় আসতে পারে। এসেনশিয়াল ফিচার্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এমএসএমই। এমএসএমইটা বেসিক্যালি হচ্ছে, আমরা এবার এসেনশিয়াল ফিচারগুলোকে নিয়ে কনসিডার করবো। যে এমএসএমই বেসিক্যালি হচ্ছে ওয়ান ম্যান শো, মানে সবাইকে সব কিছু করতে হবে। এখানে বিরাট কিছু থাকে না। একটা 10 কোটি টাকার কোম্পানিতে হাজার হাজার এমপ্লয়ি থাকবে না? থাকবে না। তুমি ম্যানেজার ওখানকার, তুমি এমপ্লয়ি, আবার তুমিও ডাইরেক্টর। ঠিক আছে, আচ্ছা, এখানে যে ব্যবসাটা হয় সেটা খুব লোকালাইজড। সুতরাং আমি বলতে চাইছি যে ধর একটা রাইস মিল আছে কলসন্ডাতে বা মুর্শিদাবাদ থেকে একটু গ্রামের দিকে রাইস মিল আছে, তার যে চাল উৎপাদন হয়, সেটা কিন্তু লোকাল মার্কেটেই কনজামশন হয়, শেষ হয়ে যায়, লোকাল মার্কেটে তার ইউজ হয়। সুতরাং এই যে ছোটোখাটো ইন্ডাস্ট্রিগুলো আছে, এন্টারপ্রাইজগুলো আছে, সেগুলো লোকাল মার্কেটকে সার্ভ করে। ঠিক আছে, আচ্ছা, এবং লোকাল যে লেবার তাদেরকে দিয়েই কাজ করে। ডোমকলে যদি কোনো রাইস মিল থাকে, তাহলে বহরমপুর থেকে গিয়ে তো কাজ করবে না, ডোমকলের লোককেই নেবে। ঠিক আছে, আর ডোমকলে কাজ হচ্ছে বলে বর্ধমান থেকে লোকে গিয়ে তো কাজ করবে না, ডোমকলের লোককেই নেবে। সুতরাং এই যে ডোমকলের লোকটা তাহলে একটা চাকরি পেলো, দেখ না? আচ্ছা, বলছে ইউজিং লোকাল রিসোর্সেস, মাইক্রো এন্টারপ্রাইজ আর ডিসেন্ট্রালাইজ অ্যান্ড ডিসপার্স রুরাল এরিয়াস। বেসিক্যালি যে গ্রামীণ এলাকাগুলো আছে, সেইখানে গ্রামীণ এলাকাগুলোতে এইসব ইন্ডাস্ট্রিগুলো গেলে খুব উপকার হয়। যেমন পেপার মিল ধরো আছে, একটা আছে পেপার মিল হিসাবে, যদি পেপার মিল থাকে তো সেখানে যা গ্রামের যে লোকগুলো সে পেপার মিলে কাজ পাবে। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে এসেনশিয়াল ফিচার্স। আচ্ছা, স্কোপ অফ স্মল স্কেল এন্টারপ্রাইজ, এদেরকে এমএসএমই সেক্টরকে স্মল স্কেল এন্টারপ্রাইজও বলে। আবার বলছেন, এই যে এমএসএমই সেক্টরটা বললাম না, এদেরকে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজও বলে বা স্মল স্কেল এন্টারপ্রাইজও বলে। ঠিক আছে, তো এরা কিসে কিসে কাজ করে? দেখো, এরা কাজ করে ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিসে, এই যে চেয়ার টেবিল তৈরি করা, ঠিক আছে, সার্ভিসিং রিপেয়ারিং, বাইক সার্ভিসিং করা, কম্পিউটার সার্ভিসিং করা, হ্যাঁ, মোটর ভেহিকলস সার্ভিসিং করা। রিটেলিং অ্যাক্টিভিটিস কি? যেমন রিটেলিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে এই ধরো যেমন এক্সপ্রেস বাজার বা প্যান্টালুন্স বা ম্যাক্সের মতো বড় বড় যে শপিং মলগুলো আছে, এগুলো রিটেলিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস মানে লোন দেওয়া, বন্ধন ব্যাংক, হ্যাঁ, যেমন ধরো ছোটোখাটো একদম খুব ছোটো 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 ব্যাংক যেগুলো কোঅপারেটিভ যেগুলো আছে সেইগুলো। কনস্ট্রাকশন বড় বড় যে ফ্ল্যাট তৈরি হয়, অ্যাপার্টমেন্ট তৈরি হয় না কলকাতায়, সেগুলো করবে। সুতরাং স্মল স্কেল এন্টারপ্রাইজের কাজের ইয়ত্তা নেই, এর প্রচুর রকমের কাজ, নানা দিকের কাজ করতে পারবে। আর ইনফ্রাস্ট্রাকচার লাইক ট্রান্সপোর্টেশন মানে কী হবে? এই যে তোমাদের কলকাতায় গেলে হয় না, উবার বুক করো, বা তুমি উবার বুক, মোবাইল অ্যাপ দিয়ে উবার বুক করে ট্যাক্সি বুক করা হয়, সেগুলো একটা ইন্ডাস্ট্রি। তো নানা রকম ইন্ডাস্ট্রি আছে। আচ্ছা, এবার দেখো যে এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিজগুলো দেশের আর্থিক বিকাশ কীভাবে ঘটায়। এই যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজগুলো আছে, এগুলো দেশের আর্থিক বিকাশ কী করে ঘটায়। বলা হচ্ছে এমপ্লয়মেন্ট অফ এসএসআই, প্রথম পয়েন্টটা দেখো,
এমপ্লয়মেন্ট অফ এসএসআই ইউজ লেবার ইন্টেন্সিভ টেকনিক্স। যেহেতু এই যে আহ, উম, তোমার যে ইন্ডাস্ট্রিগুলো আছে বা এন্টারপ্রাইজগুলো আছে, যেহেতু এই এন্টারপ্রাইজগুলোতে অনেক অনেক লেবার লাগে, সেহেতু এরা একটা এমপ্লয়মেন্ট জেনারেট করে, তোমাদের মতো ছাত্রদেরকে তারা চাকরিতে নেবে, হুম, আশপাশের লোকজনকে তারা চাকরিতে নেবে, ঠিক আছে। আচ্ছা, অপটিমাইজেশন অফ ক্যাপিটাল এসএসআই রিকোয়ার্স লেস ক্যাপিটাল পার ইউনিট অফ আউটপুট অ্যান্ড পসিবল রিটার্নস অন ইনভেস্টমেন্ট ডিউ টু শর্টার রেজিস্ট্যান্স পিরিয়ড। আচ্ছা, এসএসআই কি হয় যে অনেক সময় উম, এটা একটা ছোট আকারের একটা অর্গানাইজেশন, তো তো টাটা, বিড়লা বা গোদরেজের মতো বড় বড় ছিল না, সুতরাং এটা ছোট আকার হওয়াতে অনেক সুবিধা পায়, ঠিক আছে, অনেক কিছু এদের তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আবার কিছু কিছু জিনিস আছে যে এক্সপোর্ট প্রমোশন, এক্সপোর্ট প্রমোশন এসএসআই, ঠিক আছে। এসএসআই মানে হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। এক্সপোর্ট প্রমোশন মানে হচ্ছে যে এই যে কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যারা বাইরের দেশে নানা রকম জিনিস এক্সপোর্ট করে, যেমন মালদা থেকে আম যায়, স্ট্রবেরি যায়, অনেক জায়গা থেকে আবার ড্রাগন ফ্রুটও এখন যাচ্ছে, ঠিক আছে। এই যে এক্সপোর্টটা হচ্ছে, এতে কি হয়, এতে দেশের সুবিধা হয়, হ্যাঁ, কারণ সব যদি আমদানি করতে হয় তাহলে দেশের টাকা শেষ হয়ে যাবে না, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় যে বলছে ফিডার টু লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, আমি সমস্ত পয়েন্ট আলোচনা করছি না, কয়েকটা করে দিচ্ছি। ফিডার টু লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ মানে হচ্ছে এই ধরো টাটা বিল, টাটার মতো ধরো গাড়ির কারখানা আছে, ঠিক আছে, তাদের টায়ার দরকার হয়, টায়ারটা কিন্তু অন্য কোম্পানি বানায়, ঠিক আছে। চ্যাসিস দরকার হয়, চ্যাসিসটা অন্য কোম্পানি বানাচ্ছে, স্টিয়ারিং এর যে হুইলটা আছে সেটা অন্য কোম্পানি বানাচ্ছে, কিন্তু ওরা সাপ্লাই করছে একটা কোম্পানি অর্থাৎ টাটাকে, ঠিক আছে। তো এইভাবে এই ছোট ছোট কোম্পানিগুলো, বা ধরো লাইট, যে টাটা ধরো গাড়ির যে ফ্রন্ট লাইটটা থাকে, সেই লাইটটা অন্য কোম্পানি বানায়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি হয় কি, এই যে ছোট ছোট ব্যবসা বা উদ্যোগ যেগুলো আছে, এগুলো বড় বড় কোম্পানিকে সাহায্য করে এইভাবে। সোশ্যাল অ্যাডভান্টেজ, সোশ্যাল অ্যাডভান্টেজ মানে কি, দেখো, এখন টাটার যে বড় বড় সংস্থানগুলো আছে, সেগুলো ধরো জামশেদপুরে আছে, বোকারোতে আছে, বা ধানবাদে আছে, সব যেগুলো বিহার বা ঝাড়খণ্ডের বড় বড়, বা গুজরাটের মতো জায়গায় আছে, পশ্চিমবঙ্গের মতো জায়গায় তো একটু কমই তোমার ইন্ডাস্ট্রি রয়েছে। সুতরাং যত বেশি এখানে তোমার এরকম ছোটো ছোটো ইন্ডাস্ট্রি হবে, তত ওই বড় বড় ইন্ডাস্ট্রির কিন্তু যে মানে দরকারটা সেটা কমে যাবে, কারণ এই ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো সেই বড় বড় ইন্ডাস্ট্রির দরকারটা পূর্ণ করে দেবে, হ্যাঁ। কারণ কি এদের এত লেবার লাগে, যেটা পেপার মিলে তুমি ভাবো না কত লোক নিয়োগ করা, ঠিক আছে, সুগার কেন ইন্ডাস্ট্রি সেখানে কত লোক কাজ করে, ঠিক আছে, রাইস মিলে কত লোক কাজ করে, ঠিক আছে। সুতরাং উন্নতিটা শুধুমাত্র একটা জায়গায় থাকে না, গোটা দেশ জুড়ে উন্নতি হয়। শুধু এমন না যে একটা দেশের একটা প্রান্তে উন্নতি হচ্ছে, দেশের সমস্ত প্রান্তে সমস্ত জায়গাতে, নর্থ ইস্টে বলো বা ইস্টে বলো বা ওয়েস্টে বলো বা নর্থ নর্থ নর্দার্ন ইন্ডিয়া বা সাদার্ন, সমস্ত জায়গা জুড়ে উন্নতিটা হয়, ঠিক আছে। অ্যাডভান্টেজেস অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, স্মল স্কেল অ্যাডভান্টেজ কি, এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু এগুলো ছোট, খুব তাড়াতাড়ি এগুলো স্টার্ট করা যায়, খুব বেশি সময় লাগে না, ঠিক আছে। এবং দেখা গেল 2 মাস কিংবা 6 মাসের একটা সময়ের মধ্যে শুরু করা যায়। বড় বড় কোম্পানি কি তাদের 1 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর লাগে শুরুই করতে, তাদের বিল্ডিং বানাতে হয়, জমি কিনতে হয়, অনেক ব্যাপার স্যাপার আছে, কিন্তু এদের কি হয়, যদি টুকটাক ইন্ডাস্ট্রি তো খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যেতে পারে, হুম। এবং যেহেতু এটা যে কোনো রকমের মোটামুটি একটা মানে লেবার হলেই হবে, সেহেতু এদের খুব তাড়াতাড়ি বিজনেসটা স্টার্ট করতে পারে, যেটা বড় বড় কোম্পানি স্টার্ট করতে পারে না, হুম। এই ডেটাগুলো তোমরা দেখবে, যদি এই ডেটাগুলো বুঝতে না পারো আমার কাছে বলবে। দেখো এখানে একটা টেবিল আছে, এই টেবিলে দেখো 2006 সাল থেকে 2014-15 সাল অবধি আছে টোটাল ওয়ার্কিং এন্টারপ্রাইজ ইন ল্যাক্স, মানে তো কতগুলো তোমাকে ইন্ডাস্ট্রি আছে, দেখো 361খানা ছিল 2006 সালে, 510টা, কতগুলো বেড়ে গেছে দেখো। আগে 8 কোটি লোককে এখানে 2006 সালে ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো কাজ করতো, এখন কত কত করে 1.1 কোটি, সুতরাং কতটা এমপ্লয়মেন্ট জেনারেট করে দেয়। আমি কি ভুল বললাম, সরি, 11 কোটি, 11 কোটি, হুম, 11 কোটি লোক এখানে কাজ করে 2014-15 সালে, এখন তো এখন 6 বছর পর এখন বেড়ে গেছে আরো, ঠিক আছে। এই দেখো আমাদের যে দেশের জিডিপি, জিডিপি জানো তো, জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ দেশের সমস্ত আউটপুট, এগ্রিকালচার থেকে যত আউটপুট হচ্ছে,
ম্যানুফ্যাকচারিং থেকে যত আউটপুট হচ্ছে, সার্ভিস সেক্টর থেকে যত সমস্ত আউটপুট মিলে টোটাল আউটপুট কত, সেটা হলো জিডিপি। আউটপুট ইন দ্য সেন্স যে কতটা প্রডিউস হচ্ছে, ঠিক আছে, কত উৎপাদন হচ্ছে। আচ্ছা, দেখো 2006 সালে ম্যানুফ্যাকচারিংয়ে মোটামুটি সেমই আছে, 7% করে জিডিপিতে কন্ট্রিবিউট করে। আর সার্ভিসেস সেক্টরটা অনেক বেড়ে গেছে, 27 থেকে 30 পৌঁছে, মানে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো বেশি গ্রো করেছে। এই সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো কি, এই যে তোমার মোবাইল রিচার্জ, বাইকের সারাই করা, কম্পিউটার সারাই করা, ট্যাক্সের কাগজপত্র করা, আবিজাবি যতগুলো আছে এইগুলো, ঠিক আছে। তো ডেটা দেখলে তোমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, প্রমোশনাল প্যাকেজ অফ মাইক্রো অ্যান্ড স্মল স্কেল এন্টারপ্রাইজ। একটু দাঁড়াও, জিনিস দেখে নিই। প্রমোশনাল প্যাকেজ মানে হচ্ছে যে সরকার থেকে কিভাবে এমএসএমই সেক্টরকে গ্রোথ করানোর জন্য উদ্যোগ নেওয়া হয়। প্রথমটা হচ্ছে লেজিসলেশন, অর্থাৎ আইন করে, পার্লামেন্টে আইন করা, হুম, যে এত টাকা স্যাংশন করা হবে, এত টাকা লোন দেওয়া হবে এমএসএমই সেক্টরকে, যাতে তারা আরও বৃদ্ধি পায়, যাতে তারা গ্রো করে, ঠিক আছে। সুতরাং লেজিসলেশন হচ্ছে সবচেয়ে টপ মোস্ট জিনিস। তুমি যদি কারো উন্নতি করতে চাও কোনো সমাজের কোনো অংশের, তাকে তুমি প্রথমটা হচ্ছে তুমি সেইটাকে মুখে বললে শুধু হবে না যে আমি তার উন্নতি করতে চাই, এরকম বললে হবে না, সেটা নিয়ে আইন তৈরি করবে পার্লামেন্ট। তো সেটা হচ্ছে লেজিসলেশন। আচ্ছা, ক্রেডিট সাপোর্ট, এই যে এত তোমার এমএসএমই হওয়ার চান্স আছে, সুতরাং তাদেরকে টাকা যদি ধার, তুমি লোন যদি না দাও, তো কেমন করে বিজনেস স্টার্ট করবে না। সুতরাং সমস্ত ব্যাংকে বলাই আছে যে তোমরা বেশি বেশি করে যারা নতুন নতুন বিজনেস স্টার্ট করো তাদেরকে লোন দেবে, ঠিক আছে। যেমন সিডবি, এবং কিছু কিছু ব্যাংক চিহ্নিত করা আছে যে এই ব্যাংকগুলো ইন্ডাস্ট্রিতে লোন দেবে, যেমন সিডবি, স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। ফিসকাল সাপোর্ট, ফিসকাল সাপোর্ট মানে কি, যে গভর্নমেন্ট থেকে যে ছাড়গুলো আছে, অর্থাৎ ধরো ট্যাক্স কমিয়ে দিল গভর্নমেন্ট, যে এক্সাইজ ডিউটি কমিয়ে দিল, তাতে হবে কি, কোনো একটা প্রোডাক্টের ট্যাক্স কমিয়ে দেওয়া হলো, তাতে কি হবে, বেশি বেশি করে করতে হবে না, কারণ ট্যাক্স কমে গেছে তো, এরকম সাপোর্ট। সাপোর্ট ফর ক্লাস্টার বেসড ডেভেলপমেন্ট, ক্লাস্টার বেসড ডেভেলপমেন্ট মানে কি, যে একটা প্রান্তে অনেকগুলো মানে একসঙ্গে দলবদ্ধ হয়ে কাজ করে, তাতে কি হয়, সবার উন্নতি হয়, এটাকে বলে ক্লাস্টার বেসড ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা, টেকনোলজিস অ্যান্ড কোয়ালিটি আপগ্রেডেশন সাপোর্ট, শুধু গভর্নমেন্ট শুধু টাকা পয়সা দিয়ে ছেড়ে দেয় না, এটা গভর্নমেন্ট সাপোর্টও দেয়। ধরো তুমি একটা জুতোর কারখানা খুললে, ঠিক আছে, গভর্নমেন্ট তোমাকে, গভর্নমেন্টের নিজস্ব কারখানা রয়েছে, ট্রেনিং সেন্টার রয়েছে, সেখানে শেখানো হয় যে লেদারের গুডস কীভাবে তৈরি করতে হয়, বা কীভাবে মার্কেটিং করতে হয়। হ্যাঁ, তো তুমি সেখানে গিয়ে ট্রেনিং করে নিজের ব্যবসা শুরু করো, ব্যাংক তোমাকে লোন দেবে। বা এই যে ইট তৈরি, হ্যাঁ, লেদারের ফুটওয়্যার ট্রেনিং ইনস্টিটিউট আছে, ঠিক আছে, নানা রকম ইয়ে আছে। মার্কেটিং সাপোর্ট, মার্কেটিং সাপোর্ট, গভর্নমেন্ট তোমাকে মার্কেটিং সাপোর্টও দেবো, অর্থাৎ তোমার যে গুডসটা রয়েছে, তোমার যে প্রোডাক্ট রয়েছে, সেটা তুমি গভর্নমেন্ট, এই যে কৃষি মেলা, হস্তশিল্প মেলাগুলো হয় না, এগুলো কি, এগুলো বেসিক্যালি মেলার মাধ্যমে তোমার জিনিসটা বিক্রি করার জন্য, ঠিক আছে। যদি মেলাটা খুব ছোটো ছোটো ব্যবসায়ীদের জন্য, আমি তো একটা উদাহরণ দিলাম জাস্ট, ঠিক আছে। তো এইরকম সাহায্য গভর্নমেন্ট করে থাকে। আচ্ছা, এবার শুধু তো ভালো ভালো জিনিস পড়লাম, তো সুতরাং পরীক্ষায় যদি বলতে বলে 4-5টা পয়েন্ট লিখতে পারবেন না, নিশ্চয়ই লিখতে হবে, কারণ আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো সেগুলো আলোচনা করবে, ঠিক আছে। আচ্ছা, মেজর প্রবলেমস ফেস বাই স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া। হ্যাঁ, একটা হচ্ছে, এবার বলছে প্রবলেম কী হয়, সব তো ভালো ভালো জিনিসগুলো পড়লাম, এবার প্রবলেমটা কী হয় স্মল স্কেল ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রির প্রবলেম হচ্ছে, ফার্স্ট প্রবলেমটা হচ্ছে ফাইন্যান্স। টাকা পেতে, ব্যবসা মানেই টাকা, শুরুতে টাকা লাগবে, টাকা পেতে এদের খুব অসুবিধা হয়, কারণ ব্যাংক অনেক সময় ব্যাংক ঘুরিয়ে দেয়, লোন দেয় না, বলে তোমার কাছে কোলাটেরাল সেরকম নেই, তোমার সম্পত্তির মধ্যে কিছুই নেই, হ্যাঁ, তোমাকে কী করে লোন দেবো, এই হাবি যাবি বলে তাড়িয়ে দেয়, এটা একটা। সেকেন্ড হচ্ছে র মেটেরিয়াল, র মেটেরিয়াল পাওয়া খুব মুশকিল। তুমি করবো পেপার মিল, পেপার মিলের জন্য যে র মেটেরিয়ালটা চাই, সেটা তো কাঁচা মাল চাই, সেটা পাওয়া খুব মুশকিল, ঠিক আছে। আইডল ক্যাপাসিটি, আইডল ক্যাপাসিটি মানে হচ্ছে যে যখন একটা প্লান্ট কোনো কিছু কাজ হয় না, সেই সময়কার কথাটা। হুম, দেখো এখানে কি বলছে, দিস ইজ ভেরি
আন্ডার ইউটিলাইজেশন অফ স্টোর ক্যাপাসিটি টু দ্য এক্সটেন্ট অফ ফরওয়ার্ড ইউটিলাইজেশন ইন কেস অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। মানে বলছে যে ধরো তুমি একটা রাইস মিল তৈরি করলে, যেখানে তুমি 500 টন ডেলি, 500 টন চাল ডেলি তুমি তৈরি করবে, উৎপাদন করবে 500 টন চাল। কিন্তু দেখা যায় 500 টন চাল উৎপাদন হয় না, কেন কাঁচামাল এত কম আসে, দেখা গেল 250 টন হয়। তাহলে এই যে বিরাট একটা ডিফারেন্স হয়ে গেল, 50% কম ইউজ হচ্ছে, সেইটা বলে আইটি কাজ। বোঝা গেল? টেকনোলজি অনেক সময় না আমাদের দেশে এন্টারপ্রেনারগুলো টেকনোলজিটা সেভাবে ইউজ করে না, যেটা বিদেশে হয় আর কি। আমাদের সেখানে টেকনোলজির ইয়ে খুব কম, সমস্ত কিছু লেবার দিয়ে মেটানোর চেষ্টা করা হয়। মার্কেটিং, মার্কেটিং একটা বিরাট সমস্যা। নতুন নতুন ধরো তো চাল, রাইস মিল তো অনেক লোকের আছে, কিন্তু তোমার রাইস লোকে কিনবে কেন? তোমাকে সেভাবে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? এটা অনেকে পারে না, সুতরাং তাদের সমস্যা হয়। ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে ধরো তুমি এমন একটা জায়গায় প্ল্যান্ট খুলেছো যেখানে রাস্তার অবস্থা খুব খারাপ, জঙ্গলে ভরা, কারেন্ট থাকে না, হ্যাঁ, এসব জিনিসের প্রবলেম রয়েছে, তাহলে তোমার ব্যবসা টিকবে ঠিক আছে। সুতরাং সরকার থেকে ইনফ্রাস্ট্রাকচার যদি উপরে যদি না জোর দেওয়া হয়, সেখানে কিন্তু বিজনেস সিজন হবে না। আচ্ছা, আন্ডার ইউটিলাইজেশন অফ ক্যাপাসিটি, যেটা বললাম। প্রজেক্ট প্ল্যানিং, আর সবচেয়ে বড় হচ্ছে প্ল্যানিং। অনেকে প্ল্যানিংটা ঠিক মতো করে উঠতে পারে না। অনেক বিজনেসম্যান আছে যারা প্রপার প্ল্যানিং করতে পারে না। তোমাকে প্ল্যানিংটা ঠিক মতো করতে হবে, আমরা শিখবো কীভাবে প্ল্যানিংটা করতে হবে, ঠিক আছে? তো প্ল্যানিংটা ঠিক মতো করতে হবে যাতে তোমার বিজনেসটা ঠিক মতো চলে। হ্যাঁ, তো এই কয়েকটা বিষয় আমি জাস্ট তোমাদেরকে নোটটা জাস্ট আরও একটা পয়েন্ট বলে দিই। স্কিল্ড ম্যান পাওয়ার, স্কিল্ড ম্যান পাওয়ার মানে হচ্ছে যে ভালো কোয়ালিফাইড লেবার পাওয়া খুব মুশকিল প্রথমত। কারণ কি, আমাদের আমাদের এখানে লেবারের একটা খুব প্রবলেম রয়েছে। লেবার পাওয়া যায় না সহজে, এবং স্কিল লেবার তো পাওয়া যায় না, যেগুলো যারা খুব ভালো কাজ করে সেরকম লেবার পাওয়া খুব মুশকিল আছে, ঠিক আছে? তো এই হচ্ছে সমস্যা, তুমি বিজনেস করতে গেলে এই সমস্যাগুলোর সম্মুখীন তোমাকে হতে হবে। তবে এটাও ঠিক যে তুমি দুটো রাস্তা হতে পারে, একটা হচ্ছে হয়তো তুমি ভয় পেয়ে পিছিয়ে যাও, কিংবা তুমি এটাকেই পাথেয় করে এগিয়ে যাও। অনেকে তো ব্যবসা করে রাইস মিল, তাই বলে এতগুলো সমস্যাও আছে বলে কেউ রাইস মিল করছে না, কেউ পেপার মিল করছে না, কেউ সর্ষের অয়েল মিল করছে না, সবাই করছে, ঠিক আছে? এর মধ্যে থেকেও তোমাকে ব্যবসাটা তুলে আনতে হবে, ঠিক আছে? সেই জায়গাটা তোমাকে শিখতে হবে, এটা পুরোপুরি শেখার বিষয়, ঠিক আছে? কাজে এই নোটটা তোমার ভালো করে, আমি সমস্ত খুঁটি খুঁটি পড়লাম না, কেন কি আমি জানি যে খুঁটি খুঁটি পড়া তোমার পুরো নোটটা পড়বে না। যাতে তোমরা পড়ো সেই জন্য আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট জাস্ট আউটলাইন করে দিলাম, ঠিক আছে? এবং তোমাদেরকে বলে দিলাম জিনিসগুলো, বিষয়গুলো কী। তাহলে আমরা আবার ছোট্ট করে একটু দেখে নিই যে আজকে আমরা কী কী পড়লাম। আমরা পড়লাম যে ম্যানুফ্যাকচারিং আর সার্ভিসের মধ্যে তফাৎ কোথায়। আমরা বললাম ম্যানুফ্যাকচারিং জিনিসগুলো চোখে দেখা যায়, আঙুল দিয়ে ছোঁয়া যায়, কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রি সেগুলো না, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্সটা পড়লাম, ডিফারেন্সটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়বে নিশ্চয়ই। আচ্ছা, এটা রিভাইজড এমএসএমই ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু মে 2020, এটা তোমরা পড়বে, এটা পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এসেনশিয়াল ফিচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এমএসএমই পড়লাম, যে ফিচারগুলো কী কী, ক্যারেক্টারিস্টিক্সগুলো, এমএসএমই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী হয়, যেন আমরা বললাম যে একাই বিজনেস চালাতে হয়, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? আচ্ছা, আমরা বললাম যে কি কি বিষয়ে কাজ করে এই এন্টারপ্রাইজগুলো, এই যে এমএসএমই সেক্টরগুলো আছে, এটা কি কি কাজ করে। আমরা দেখলাম যে ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে, সার্ভিসিংয়ের কাজ করে, রিটেলিংয়ের কাজ করে, ফাইন্যান্সিয়ালের কাজ করে, হোলসেল বিজনেস করে, কনস্ট্রাকশন করে, কত রকমের বিজনেস করে। আচ্ছা, রোল অফ এসএসআই ইন ইকোনমিক, দেশের পক্ষে যে এই যে আমরা এত কথা বললাম এমএসএমই, এমএসএমইগুলো দেশের অর্থনৈতিক বিকাশে কীভাবে সাহায্য করে, ঠিক আছে? সেইটার ডিসকাশন হচ্ছে, এটা দেওয়া হচ্ছে, বুঝা গেল? আমরা দেখলাম, আমরা জানলাম যে এই যে ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো যত বেশি হবে, তত বেশি কলকারখানা তৈরি হবে, তত বেশি লেবার চাকরি পাবে, এবং হচ্ছে তারা আরও বেশি বেশি করে চাকরি, বিভিন্ন গোটা দেশের বিভিন্ন রাজ্যে যদি কলকারখানা তৈরি হয়, তাহলে যে আনএমপ্লয়মেন্টের যে সমস্যাটা, সেটা আস্তে আস্তে মিটে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখলাম ডেটাগুলো কিছু দেখলাম। আচ্ছা, প্রমোশনাল প্যাকেজ আমরা দেখলাম যে গভর্নমেন্ট থেকে, এবার আমরা গভর্নমেন্ট থেকে কীভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করা হয়, যে গভর্নমেন্ট আইন করে, হ্যাঁ, বা এসব করে লোন দিয়ে কী হবে,
এন্টারপ্রাইজগুলোকে বা ব্যবসাগুলোকে সাহায্য করে, সেটা আমরা দেখলাম। এবং ট্রেনিংয়ের মাধ্যমে কীভাবে সাহায্য করে, ঠিক আছে, মার্কেটিংয়ের মাধ্যমে কীভাবে সাহায্য করে সেটা আমরা পড়লাম। আচ্ছা, নেক্সট দেখো আমরা পড়লাম যে মেজর প্রবলেম। সবসময় যে ভালো দিকটা বলবো তা তো নয়, খারাপ দিক সম্বন্ধে আলোচনা করতে হবে। তাহলে কী কী প্রবলেম মেনলি এই কোম্পানিগুলো হয় সেটা আমরা দেখলাম, যে ফাইন্যান্সের প্রবলেম হয়, অর্থাৎ টাকা পয়সার প্রবলেম হয়, র ম্যাটেরিয়াল বা কাঁচামাল সংগ্রহ করে আনাটার প্রবলেম, হ্যাঁ, আইডল ক্যাপাসিটি, অর্থাৎ যে যে কোয়ালিটির জন্য তৈরি, যে যতটার জন্য তৈরি যে প্ল্যানটা, সেটা আন্ডার ইউটিলাইজেশন হয়, ঠিক আছে, টেকনোলজি সেরকম পাওয়া যায় না, মার্কেটিংয়ের অসুবিধা হয়, ইনফ্রাস্ট্রাকচারের অসুবিধা হয়, কিন্তু তবুও এই সমস্ত বাধা অতিক্রম করে লোকে ব্যবসা করছে এবং করবেও। সুতরাং তোমরাও এটা নিয়ে পজিটিভলি ছিল। আজকে এইটুকুই।